মাহমুদকে কথাটা কিভাবে বলবো কিছুই বুঝতে পারছি না। আসলে কি ঘটেছে, কিভাবে সম্ভব আমার নিজের মাথাতেই ঠিকমতো ঢুকছে না। বিয়ের 22 বছর পর এই বয়সে এসে কেউ প্রেগনেন্ট হয়? আমারও বয়স বেশ অল্প বয়সে বিয়ে হয়েছে। আমি তখন ছিলাম 19 আর মাহমুদ 27। কিছু বুঝে উঠবার আগে মা হয়েছিলাম। কোল জুড়ে এলো ফারিয়া। প্রথম মাতৃত্বের ধাক্কা সামলে উঠতে লেগে গেল কয়েক বছর। তারপর যখন প্রস্তুতি নিয়ে অনেক চেয়েছি, তখন আর হয়নি। খুব মন খারাপ হতো। মেয়েটা সব কাজিনদেরকে দেখতো, বন্ধু বান্ধবদের দেখতো, আর আমার কাছে বায়না করতো ভাই বোনের জন্য। ডাক্তারের কাছেও কম দৌড়ায়নি। একসময় হাল ছেড়ে দিয়েছে। মাহমুদ বুঝাতো, আল্লাহ একটা সন্তান তো দিয়েছে, কত মানুষের তো তাও থাকে না। সব ভুলে ভাগ্যকে মেনে নিয়ে ফারিয়াকে নিয়ে আমরা সুখী হয়েছিলাম। 21 বছরের ফারিহার বিয়ের প্রস্তাব আসছে আজকাল। এর মধ্যে কি অঘটন ঘটল। আসলে টেস্ট করার কথা মাথাও আসতো না। এত দেরি হচ্ছে দেখে ডাক্তার বান্ধবী রেখার সাথে আলাপ করেছিলাম। প্রথমে ওর কথা শুনে আমি হেসে উড়ে দিয়েছিলাম। ও জোর করে ভাবলাম, আচ্ছা করে দেখি, জানি তো কি হবে। সকালে টেস্টের রেজাল্ট হাতে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম বাথরুমে। নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। অনেক কষ্টে এসে আবার মাহমুদের পাশে শুয়ে পড়লাম। নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মৃদুর নাক ডাকার সাথে ছোট্ট ভুঁড়িটা ওঠানামা করছে। ওকে কিভাবে আমি এই খবর দেই? ওর যা স্বভাব, প্রশ্ন করে করে অস্থির করে তুলবে। ও যে আমাকে সন্দেহ করে তা নয়, কিন্তু ও ভীষণ লজিক্যাল মানুষ। আমি নিজেই যে হিসাবে মেলাতে পারছি না। ওকে আমি সেই হিসাব দেব কিভাবে? তাছাড়া ফারিয়া কিভাবে নেবে? আমি আর ভাবতে পারছি না। অনেকক্ষণ এপাশ ওপাশ করলাম। শেষ পর্যন্ত আর থাকতে না পেরে ওকে ডেকে তুললাম। মাহমুদ বরাবরই খুব ধৈর্যশীল, কিন্তু ঘুম ভাঙানোর পরও বেশ কিছুক্ষণ আমি মুখ খুলছি না দেখে মনে মনে নিশ্চয়ই বিরক্ত হয়েছে। একসময় দেখলাম ও উঠে যাবার আয়োজন করছে। কিছু যখন বলবেই না, নাস্তা দাও, আমি অফিসে যাই। আমি কাঁদো কাঁদো চোখ এইবার বলে ফেললাম, একটা কাণ্ড ঘটে গেছে, আমি প্রেগনেন্ট। মাহমুদ প্রথমে কথাই বলতে পারছিল না। তারপরে বলল, কি না কিভাবে টেস্ট করেছো? এটা তো হতেই পারে না, নিশ্চয়ই ভুল হয়েছে। এক্সপায়ার ডেট দেখেছো? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। ও আমার কাছে এসে আমাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, আগে ভালো করে টেস্ট করাই, তারপর ভাবা যাবে। এখনই এত ঘাবড়ে যাওয়ার কিছু নাই। আমি ওর কথায় কিছুটা ভরসা পেলাম। পরের 2 দিন গেল প্রবল উৎকণ্ঠায়। একদম নিশ্চিত হয়ে রিপোর্ট নিয়ে ডাক্তারের চেম্বারে বসে আছি আমরা দুজন। আমার যে কী ভীষণ লজ্জা লাগছে, মনে হচ্ছে বিরাট এক অপরাধ করে ফেলেছি। কিন্তু কারো কাছে যেটা বলতে পারছি না, সেটা হলো মনের ভিতরে কোথায় যেন একটা গোপন সুখ অনুভব করছি। প্রথমবার মাতৃত্ব আমি পরিপূর্ণভাবে উপভোগ করতে পারি নাই। কেন জানি তখন বয়স কম ছিল বলে এটাকে একটা ঝামেলা মনে হতো। আমার যদি এত লজ্জা লাগে, মাহমুদকে না জানি কেমন লাগছে। ওর তো প্রায় 50, আর কদিন পর হয়তো আমরা নানা নানি হতে পারি। এইসব ভেবে মনটা খুব খারাপ হয়ে গেল। না দেখা বাচ্চার জন্য। ধুর, এটা তো বাচ্চাও নাও এখনও। তারপর কি ভাবলেন আপনারা? ডাক্তারের কথায় আমি সম্বিত ফিরে পাই। আমি কিছু বলার আগে মাহমুদ বলে বসে, সায়রা যদি আপত্তি না থাকে। আমার বুকটা মোচড় দিয়ে ওঠে, বলতে ইচ্ছে করে, না, ওকে আমি রাখবো, যে যাই বলুক ভাবুক। আমাকে অবাক করে দিয়ে মাহমুদ বলে চলেছে, আর যদি কোনো রিস্ক না থাকে তাহলে বেবিটা আমরা রাখছি। আমার নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না। ঝরঝর করে ডাক্তারের সামনে কেঁদে ফেলি আমি। মাহমুদ আমার হাতটা আস্তে করে চেপে ধরে। তারপর ডাক্তারের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আপনি কি বলেন, রিস্ক আছে কোনো? ডাক্তার বলে, তা তো কিছুটা আছেই। মিসেস শায়লা 40 পেরিয়েছেন। ডায়াবেটিক্সের সম্ভাবনা হাই। বেবির ডিফেক্টও থাকতে পারে। তবে কিছু টেস্ট করে আগে থেকে অনেক কিছু বোঝা যায়। তখন দরকার হলে। ডাক্তার আর কথাটা শেষ করে না। এবার মাহমুদ আমার দিকে তাকায়। আমি বেশ শান্তভাবে বলি, সবাই আল্লাহর হুকুম। আমি ট্রাই করতে চাই। বিদেশে তো নাকি অনেকেরই 40-এর পরও বেবি হয়। ডাক্তারের কাছ থেকে বের হয়ে অন্যরকম এক আনন্দে মন ভরে গেল। শুধু একটাই চিন্তা, ফারিহা। আমরা ঠিক করলাম ওর দাদিকে দিয়ে ওকে বলাবো। তবে কিছুদিন পরে দাদির সাথে ওর খুব খাতির। উনি হয়তো বুঝিয়ে বলতে পারবেন। শাশুড়ি, ননাস, এমনকি নিজের মা। বোনকেও খবরটা জানাতেই কি ভীষণ অস্বস্তি আর লজ্জা। মা তো শুনে গম্ভীর হয়ে গেলেন। ডাক্তার কি বলেছে, এই বয়সে অসুবিধা হবে না? ছোট বোন অনেক কথা শোনালো। আর ননাস বলল, তোমাদের কোনো আক্কেল জ্ঞান আছে? ফারিয়ার দিকটা দেখবে না তোমরা? মাহমুদের আর কাণ্ডজ্ঞান হবে না জীবনেও। একমাত্র আমার শাশুড়ি খুশি হলেন। ওনাকে বললাম, মাস তিনেক গেলেই ফারিয়াকে আস্তে আস্তে বুঝিয়ে বলতে। উনি আমার জন্য একটা সদকাও দিলেন। আমরা দুজন লুকিয়ে লুকিয়ে ডাক্তারের কাছে যাই। অন্য দম্পতিরা আমাদের দিকে কেমন যেন বাঁকা চোখে তাকায়। একদিন এক কম বয়সী মেয়ে তো বলেই ফেলল, আপনাদের পেশেন্ট কোথায় আন্টি? আরেকদিন ডাক্তারের রুম থেকে বের হতে দেখে এক ভদ্রলোক তার বউকে বলেছিল, বাংলাদেশের জনসংখ্যা তো আর এমনিতেই এত বেশি না।
আমি এগুলোকে মন খারাপ করলেও মাহমুদকে কোনো বিকার নেই। ও আমাকে ডাক্তারের কাছ থেকে বের করে ফুচকা খাওয়ায়, জোর করে বাচ্চাদের কাপড়ের দোকানে নিয়ে যায়। এত ছোট কাপড় হয় ভুলে গিয়েছিলাম। টুকটুকে লাল এক জোড়া জুতো কিনলাম, মনে হচ্ছে একদম পুতুলের জুতো। জুতোটা আলমারির এক গোপন জায়গায় লুকিয়ে রাখলাম, যেন কোনোভাবে ফাড়িয়ে চোখে না পড়ে। মাঝে মাঝে গভীর রাতে আমি জুতা জোড়া বের করে দেখি, গভীর আবেগে গালের সাথে চেপে ধরি। আমি ওই সময় শিশু শিশু একটা গন্ধ পাই, শিশুদের মাথার অদ্ভুত গন্ধ, বেবি পাউডারের গন্ধ। পাউডারটা অবশ্য মাহমুদ এনে দিয়েছে। আরেকটা বেবি লোশন। মাঝে মাঝে আমার আঙ্গুলে লোশন মাখিয়ে দিয়ে ও আঙ্গুলের গন্ধ শুকে। আমার মনে হয় আমরা আবার অনেক বছর আগের এক জীবনে ফিরে গিয়েছি। সারাদিন আমি এখন বাচ্চার কথা ভাবি। ডায়াবেটিস ধরা পড়েছে বলে খুব সাবধানে থাকি। আজ সকাল থেকে দারুণ উত্তেজনা লাগছে। আজ নাকি বাবুর হার্টবিট শোনাবে ডাক্তার, আল্ট্রাসাউন্ড করাবে একটা। আমি হাই রিস্ক বলে আগে আল্ট্রাসাউন্ড করতে হবে। খুব খুশি লাগছে, আবার টেনশনও হচ্ছে। ভাবছি আজকেই ফারিয়াকে বলবো শাশুড়ি মাকে। আল্ট্রাসাউন্ড করতে করতে ডাক্তারের মুখ কেমন যেন কালো হয়ে গেল। আমার দিকে না তাকিয়ে মাহমুদকে বলল, আমি সরি, আমি কিছুই দেখতে পাচ্ছি না। ওনার ইউটেরাসে একদম খালি। আমি আর্তনাদ করে উঠলাম, তা কী করে হয়? প্রেগনেন্সি টেস্ট তো পজিটিভ, আর সব সিমটমও তো আছে। আমি কি তাহলে প্রেগনেন্টই? এবার ডাক্তার শান্তভাবে আমাকে বলে, আপনি প্রেগনেন্ট, কিন্তু প্রেগনেন্সিটা সম্ভবত টিউবে হয়েছে। আমি বোকার মতো প্রশ্ন করি, এটাকে ঠিক করা যায় না? সরি মিসেস শায়লা, আপনাকে অ্যাভয়েড করতে হবে, না হলে টিউব বাস্ট করাটা খুব রিস্কি। আপনার ভাগ্য ভালো যে এখন তেমন কিছু ঘটে নাই। অ্যাভয়েড করানোর চেষ্টা করানোর পর কিছু না হলে অপারেশন করে টিউবটা ফেলে দিতে হবে। আমার কানে কোনো কথাই ঢুকছিল না, আমার বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। ডাক্তার সেদিনই মাহমুদকে কী যেন ওষুধ বুঝিয়ে দিয়েছিল। এই কটা দিন আমি যেন ছিলাম এক স্বপ্নের ঘোরে। এক ঝটকায় যেন কেউ আমার ঘুম ভাঙিয়ে দিল। স্বপ্ন ভেঙে গেল। আমি যেন স্বর্গ থেকে চলে গেলাম নরকে। প্রতিটা মুহূর্তে মনে হতো আমি দুঃস্বপ্ন দেখছি। এই বুঝি সব ঠিক হয়ে যাবে। লাল টুকটুকে জুতো জোড়া বুকে চেপে বসে থাকতাম। আমার এই পাথর মূর্তি দেখে ফারিয়া অস্থির হয়, বারবার জিজ্ঞাসা করে, মা, ও মা, কী হয়েছে তোমার? আমার কারোর সাথে কোনো কথা বলতে ইচ্ছে করে না। তারপর এলো সেই ভয়াবহ রাত। তীব্র ব্যথায় চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছিল। এই ব্যথাটা একটা সুখবর আনার কথা ছিল, একটা নতুন প্রাণে, একটা শিশুর কান্না। অথচ আমি বুঝতে পারছিলাম সেই শিশুটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। হাতের মুঠোয় সমস্ত শক্তি দিয়ে চেপে ধরেছিলাম কাপড়ের লাল দুটো জুতো, যেন কিছুতেই যেতে দেব না ওকে আমাকে ছেড়ে। আমি যেন তোর মুখটাও দেখলাম না। কোথা থেকে তুই এলি এত আশা নিয়ে? কেনই বা এলি? আর কেনই বা চলে যাচ্ছিস মাকে ছেড়ে? আমি যে ছোট্ট গোলাপি পায়ের পাতায় চুমু খাবো, তারপর জুতো পরাবো, তুই কি তখন খিলখিল করে হাসবি? আমার কানে বেজে জলে খিলখিল হাসির শব্দ। আহ, বুকটা এত শূন্য শূন্য লাগে কেন?